সেই শ্রমজীবী মেহনতি মানুষ, আমাদের ভাই মা বোনেরা, তাদেরকে সামনে আজকে আমরা প্রচারণার অংশ হিসাবে এই ফতুল্লা রেল স্টেশনের এখানে দাঁড়িয়েছি। আমরা ভোট প্রার্থনা করছি একটি মার্কায়, সেটি প্রগতির মার্কা, মই মার্কায়। আমরা অল্প কথাই শুধু আপনাদের সামনে এই কথাগুলি বলবো, কেন আজকে এই নারায়ণগঞ্জ ৪ আসনে সেলিম মাহমুদই সবচেয়ে যোগ্য প্রার্থী, কেন মই মার্কাই আপনাদের অধিকারের পক্ষের একমাত্র মার্কা। সংগ্রামী বন্ধুরা, আমরা যদি আজকে বাংলাদেশের অর্থনীতির কথা বলি, বাংলাদেশের অর্থনীতির ৩টি যে প্রধান স্তম্ভ রয়েছে, তার একটি স্তম্ভ হচ্ছে বাংলাদেশের গার্মেন্ট শিল্প, আর একটি স্তম্ভ হচ্ছে বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা, আর একটি স্তম্ভ হচ্ছে বাংলাদেশের কৃষকরা। এই ৩টি স্তম্ভের মধ্যে ২টি স্তম্ভ বাংলাদেশের কৃষি খাত এবং বাংলাদেশের পোশাক শিল্প। এই শিল্পের সংখ্যাগরিষ্ঠ মানুষ, যাদের শ্রমের মধ্যে দিয়েই বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, যাদের শ্রমের মধ্য দিয়েই খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হয়, সেই শ্রমের অধিকাংশ শ্রমিক হচ্ছে বাংলাদেশের নারীরা। আজকে এখানে যারা প্রার্থী রয়েছেন, সেই প্রার্থীদের মধ্যে একটি অংশের প্রার্থী যারা বলেন তারা নারীদের সাথে বসেন না। এখানে যারা প্রার্থী রয়েছেন, তাদের একটি অংশের তাদের নেতৃত্ব বলেন রাষ্ট্র ক্ষমতার নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নারীদের নেই। অর্থাৎ বাংলাদেশের অর্ধেকাংশ জনগোষ্ঠী যে নারী, সেই নারীদেরকে তারা মূল্যায়ন করবেন না। বাংলাদেশের অর্থনীতি যাদের শ্রম দিয়ে পরিচালিত হবে, সেই নারীরা বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে যারা প্রচারণা করছে, তারা নিশ্চয় বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হতে পারে না। আমরা এই ফতুল্লা অঞ্চলের আমাদের যে মা বোনেরা রয়েছে, যে শ্রমজীবী মানুষ রয়েছে, তাদের কাছেই আমরা এই বিষয়টি উপস্থাপন করলাম। আপনারাই বিচার করবেন, আপনার শ্রমের মূল্য, আপনার ন্যায্য মজুরির মূল্য, আপনার কাজে যোগ দেওয়ার যে অধিকার, সেই অধিকারকে নিশ্চিত করা, আপনার চলাচলের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে যারা সম্মান দিতে পারে না, নিশ্চয় বাংলাদেশের জনসংখ্যার অর্ধেককে বাইরে রেখে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে না। তাদের মার্কায় নিশ্চয় আপনাদের ভোট যেতে পারে না। সংগ্রামী বন্ধুরা, আর একটা দিক যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের এই 24-এর যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের প্রধান স্লোগান ছিল বৈষম্য বিলোপ। এবং বাংলাদেশের এই 24-এর অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী কিছু মানুষ দাবি করেন যে তারা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু আমরা যদি জুলাই শহীদদের তালিকাকে বিশ্লেষণ করি, তাহলে এটি নিশ্চিন্তেই বলা যায় যে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানে নেতৃত্বের সারিতে অকাতরে জীবন দিয়েছিল বাংলাদেশের শ্রমজীবী মানুষ। এবং সেই কারণেই জুলাই শহীদদের তালিকায় সংখ্যাগরিষ্ঠ শহীদরা হচ্ছে শ্রমজীবীরা। ফলে সেই শ্রমজীবীদের ন্যায্য মজুরি, সেই শ্রমজীবীদের কর্মসংস্থান, সেই শ্রমজীবীদের সামাজিক নিরাপত্তা, সেই শ্রমজীবীদের বার্ধক্যের নিরাপত্তা, সেই শ্রমজীবীদের 8 ঘন্টা কাজের মধ্য দিয়েই এমন মজুরি, যে মজুরি সে তার সংসারের সকল চাহিদা পূরণ করতে পারে, এই মজুরিগুলো, এই বিষয়গুলোকে নিশ্চিত করতে পারলেই কেবল বৈষম্য বিলোপ হতে পারে। কিন্তু আমরা দেখছি 24-এর অভ্যুত্থানের পরে গত 1.5 বছরে তারা অভ্যুত্থানের যে স্লোগান দিয়ে তারা অভ্যুত্থানের শুরু করেছিল, অভ্যুত্থান বিজয় লাভের জন্য জনগণকে, শ্রমজীবী মানুষকে যুক্ত করেছিল, সেই বিষয়টাকে তারা আড়াল করতে চেয়েছেন। তারা বৈষম্য বিলোপের পরিবর্তে কেউ কেউ এখন বলেন তারা ইনসাফের ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান।
বাংলাদেশের এই যে সংগ্রাম, বৈষম্য নিপীড়ন এর বিরুদ্ধে বাংলাদেশের যে সংগ্রাম, সেই সংগ্রামের সাথে 52 ভাষা আন্দোলন ওতপ্রোতভাবে জড়িত। বাঙালির মুখের ভাষা ওই পাকিস্তানিরা যখন কেড়ে নিতে চেয়েছিল, মায়ের ভাষাকে যখন কেড়ে নিতে চেয়েছিল, তার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল বাংলার জনতা। ফলে আজকে বৈষম্য বিলোপের বাঙালির বোধগম্য সম্পন্ন শব্দ, শ্রমজীবী মানুষের বোধগম্য শব্দ, যে শব্দ, সেটিকে আপনারা বিশেষ শব্দ দিয়ে আড়াল করবেন, সেটার মধ্যে দিয়ে এই শ্রমজীবী মানুষ বুঝতে পারে যে আপনারা প্রকৃতপক্ষেই সেই সময় যে প্রতিশ্রুতির কথা বলেছিলেন, আজকে সেটিকে আড়াল করতে চান। এবং আজকে আপনাদের নীতি নির্ধারণের প্রধান শক্তি হচ্ছে ব্যবসায়ী মালিক গোষ্ঠী। শ্রমজীবীদের মূল্য আপনাদের কাছে নেই। আপনারা মনে করেন এই শ্রমজীবীরা হচ্ছে বাজারের পণ্যের মতো, যাদেরকে আপনারা কিছু টাকা দিয়েই তাদের কিনে নিতে পারবেন। সেই কারণেই আজকে আমরা আপনাদের দ্বারে এসেছি। বাংলাদেশের যে মোট ভোটার সংখ্যা, সেই ভোটার সংখ্যার সংখ্যাগরিষ্ঠ ভোটার হচ্ছে শ্রমজীবী মানুষ। বাংলাদেশের মোট যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর 12 কোটি কর্মক্ষম মানুষের মধ্যে 7,35,00,000 মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ। ফলে যারা হচ্ছে আপনার ন্যায্য মজুরির জন্য লড়াই করে, যারা আপনার বার্ধক্যের পেনশনের জন্য লড়াই করে, যারা আপনার আবাসন, আপনার সন্তানের শিক্ষা, আপনার মায়ের চিকিৎসার জন্য লড়াই করে, তাদেরকে যদি আপনারা নীতি নির্ধারণের জন্য পাঠান, কেবলমাত্র তাহলেই এই রাষ্ট্র আপনাদের পক্ষে পরিচালিত হতে পারে। ফলে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। সেলিম মাহমুদ তার শিক্ষা জীবনের পরে ধারাবাহিকভাবে গার্মেন্টস শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়েছেন। সেলিম মাহমুদ তার শিক্ষা জীবনের পরে ব্যক্তিগত গাড়ি বাড়ি অর্জনের জন্য উপার্জনের পথে হাঁটেন নাই, বরঞ্চ মনে করেছেন বাংলাদেশের অর্থনীতি পরিচালনার জন্য শ্রম শক্তি যারা দেয়, সেই বঞ্চিত মানুষকে তাদের অধিকার আদায়ের জন্য তাদের পাশে থাকতে হবে, এবং সেটি প্রকৃত মানবিকতা। সেলিম মাহমুদ মানবিকতার পক্ষ নিয়েছিলেন। ফলে আজকে যাদের টাকার জোর রয়েছে, যারা শ্রম শোষণ করে লুটপাট করে গাড়ি বাড়ির মালিক হয়েছে, আজকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, যারা আপনাদের মজুরি চুরি করে আপনারা তাদেরকে ভোট দিবেন কিনা। আজকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, যারা আপনার সন্তানের শিক্ষাকে বাণিজ্যে রূপান্তরিত করেছে আপনি তাদেরকে ভোট দেবেন কিনা। আজকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আজকে আপনাদের 2 কাপ চা ফ্রি খাইয়ে চালের দাম বৃদ্ধি করে, আপনার খাদ্য পণ্যের দাম বৃদ্ধি করে, আপনার বাসস্থানকে কঠিন করে তোলে, আপনাকে প্রায় অমানবিক বস্তির জীবনে ঠেলে দেয়, আপনারা তাদের পক্ষে ভোট দিবেন না আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর জীবনের জন্য যারা সংগ্রাম করছে তাদের পক্ষে দাঁড়াবেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনে করে, যে সময়টুকু এখানে দাঁড়িয়েছিলাম সেই সময়টুকুতে যে পরিমাণ মশার কামড় আমার যে অংশটুকু খোলা আছে সেই অংশটুকুতে কামড় বসেছে, এবং যে পরিমাণ আমি এই ত্বকগুলোকে চুলকেছি, সেই জায়গা থেকে মনে হলো যে এই এলাকার যে মানুষ, এই এলাকার যারা ভোটার, যারা একজন সান্ডাকে সংসদ হিসাবে নির্বাচিত করে রেখেছিলেন দীর্ঘদিন, যারা তার কণ্ঠটাকে টিপে ধরতে পারেন নাই, তারা কিভাবে এই যন্ত্রণা ভোগ করেছেন। সঙ্গে বন্ধুরা, আমাদের প্রার্থী বলেছে, এবং প্রার্থীর পূর্বে যারা বক্তব্য রেখেছেন তারা আপনাদেরকে বলেছেন আমাদের প্রার্থীর যোগ্যতা কি, আমরা কেন আপনাদের সাথে এসেছি। আমরা প্রধানত বাংলাদেশের যে সম্পদ তৈরি করে সেটি হচ্ছে শ্রমিক, ফলে সম্পদের মালিক তারা। আর সেই কারণে এই সম্পদ ব্যবস্থাপনা এমন হতে হবে যেন সেই সম্পদ যারা শ্রম দিয়ে সম্পদ উৎপাদন করছে তাদের পকেটে ন্যায্যতার সাথে বঞ্চিত হয়।
তাহলে আমরা বলতে চাচ্ছি, যিনি সংসদ হবেন তার নিশ্চয়ই এই রাস্তা, ড্রেন এগুলি নির্মাণ করার কাজ প্রধানত একজন সংসদ সদস্যের নয়, কিন্তু একজন সংসদ সদস্য সেইভাবেই নীতিটি নির্ধারণ করবেন যেন আমার শ্রমিকের যে মজুরি, সেই মজুরি সেইভাবে নির্ধারিত হয় যে মজুরি দিয়ে একজন শ্রমিক একটি স্বাস্থ্যসম্মত আবাসন নিশ্চিত করতে পারে। এমন একটি মজুরির জন্য তিনি লড়াই করবেন যে মজুরির যে একজন শ্রমিক তার সন্তান, তার পরিবারের সকল সদস্যের প্রয়োজনীয় মৌলিক চাহিদা নিয়ে অনিশ্চয়তায় না ভুগে। তো ঠিক এই রকম একটি লড়াই, সেই লড়াই সেলিম মাহমুদ করে যাচ্ছেন, আমাদের দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ করে যাচ্ছেন, এবং এই লড়াইয়ের অংশ হিসাবে বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলোকে জোটবদ্ধ করে আমরা শ্রমিকদের পক্ষেও 15 দফার একটি ইস্তেহার ঘোষণা করেছি। সেই 15 দফার ইস্তেহারের মধ্যে বলা হয়েছে, যারা এই রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় যাবেন তাদেরকে অবশ্যই জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। অর্থাৎ আমার অটোরিকশা চালক, আমার নির্মাণ শ্রমিক, আমার হকার, আমার গার্মেন্টস শ্রমিক, প্রিন্টিং শ্রমিক, টেক্সটাইল শ্রমিক, কারোর আয় একটি ন্যূনতম মানদণ্ডের নিচে হবে না। এবং আমরা সেই মজুরির কথা বলেছি বর্তমান বাজার বিবেচনায় ন্যূনতম 30,000 টাকা নির্ধারণ করতে হবে। আমাদের সেই দাবির সত্যতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। সরকার, আপনারা জানেন, একটা পে কমিশন গঠন করেছিল। সরকারের সেই পে কমিশন সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরির একটি খসড়া সুপারিশ করেছে, যেখানে তারা ইতিমধ্যেই 20,000 টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করেছে, যেটা সামগ্রিকভাবে মোট মজুরিতে 30,000 টাকার বেশি নির্ধারিত হবে। অর্থাৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, আমাদের সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং আমাদের দল বাসদের পক্ষ থেকে আমরা আরো 5 বছর আগে থেকেই জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের যে দাবি করেছিলাম, যে পরিমাণের কথা বলেছিলাম, আজকে সরকার গঠিত মজুরি কমিশন সেটি কি স্বীকার করে নিয়েছে, এবং তার মধ্যে দিয়েই এই যুক্তিগত প্রমাণ হয়েছে আজকে একজন শ্রমিক তার ন্যূনতম মানবিক জীবন যাপনের জন্য এই মজুরি নির্ধারণ করতে হবে। এখন এই এলাকার যারা শ্রমজীবী মানুষ আছেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা আপনাদের এই ন্যূনতম মজুরির আন্দোলনকে শক্তিশালী করতে চান কিনা। এই অঞ্চলের যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা যাদের কাছে পণ্য বিক্রি করে আপনাদের সংসার চালান, সেই শ্রমজীবীদের যদি আয় বাড়ে, আপনার ব্যবসা বাড়বে, আপনার বিক্রি বাড়বে, আপনার সন্তানরাও স্বাচ্ছন্দ্যের মুখ দেখবে। ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি 30,000 টাকা নির্ধারণ করার যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে আপনি থাকবেন কিনা সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই অঞ্চলের যারা বাড়িওয়ালা রয়েছেন তাদের কাছে আমরা এই প্রশ্ন রাখতে চাই, আপনার বাসায় যে শ্রমজীবী মানুষরা থাকে, সেই শ্রমজীবী মানুষরা যদি ন্যায্য মজুরি পায়, তারা তাদের আবাসনকে আরেকটু স্বাস্থ্যসম্মত করার জন্য আপনাদের পাশে থাকবেন। ফলে আপনার যে সম্পদ, সেই সম্পদের একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মতো এই রকমের যে নোংরা যে পরিবেশ, সেই পরিবেশকে একটি স্বাস্থ্যকর পরিবেশে রূপান্তরের জন্য অবশ্যই এই শ্রমজীবী মানুষের পক্ষের যে কণ্ঠ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে শক্তিশালী করার জন্য যে প্রতিনিধি, তার পক্ষেই আপনাদের দাঁড়ানো উচিত। আপনারা ইতিপূর্বে যে সকল সান্ডাদের নির্বাচন করেছেন, আমরা এই কারণেই তাদেরকে সান্ডা বলছি, কারণ তাদের বিরুদ্ধে আপনারাই শুনেছেন, আপনারা জানেন, তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ঝুট ব্যবসার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। আর তারা সর্বোপরি যে মালিক শ্রমিকদের মজুরি থেকে বঞ্চিত করে, যে মালিক শ্রমিকদেরকে অবৈধভাবে চাকরির অধিকার থেকে বঞ্চিত করে, সেই মালিকদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে সুরক্ষা দেওয়ার যে কাজ, সেই কাজ তারা করেছে।
যেহেতু তারা মালিকদের ভাড়াটিয়া হিসেবে কাজ করেছে, এই জন্যই আমরা ওই রাস্তার যারা ভাড়া খাটা গুন্ডা আর তাদের প্রতিনিধি হিসেবে তারা সান্ডা, এটি বলতে আমাদের দ্বিধা নেই। ফলে আজকে আপনাদের ভাবতে হবে, আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনেও সেই সান্ডাদের নির্বাচিত করবেন, না আপনাদের পক্ষের যে কণ্ঠ সেই কণ্ঠকে শক্তিশালী করবেন। আমরা এই প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। সেলিম মাহমুদ বিজয়ী হোক আর না হোক, আপনার ভোট ন্যায়ের পক্ষে থাকবে, এই প্রতিশ্রুতি আপনারা নিজেদের কাছে নিজেদের দেন। সেলিম মাহমুদ বিজয়ী হোক আর না হোক, যারা আপনার দুনিয়ার যে শ্রম, সেই শ্রমের মজুরিকে ভুলিয়ে রাখার জন্য আখেরাতের স্বপ্ন দেখায়, তাদেরকে প্রত্যাখ্যান করবেন। আমরা আপনাদের কাছে এই আবেদন জানাই, বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেকাংশ নারী, এই নারীকে আপনার যথাযথ মর্যাদা, যথাযথ সমাধিকারের অবস্থানে দাঁড় করাতে না পারলে রাষ্ট্রের কাঠামোগত জায়গায় একটি দীর্ঘস্থায়ী উন্নয়নের সুযোগ নেই। ফলে যারা নারীকে অবনমিত ভাবে দেখে, যারা আজকের পুণ্যের জন্য এক সময় নারী ভোগের লোভ দেখায়, সেই সাম্প্রদায়িক শক্তিকেও আপনারা তার পক্ষে দাঁড়াবেন না তার বিপক্ষে একটি গণতান্ত্রিক শ্রমিকদের পক্ষে শক্তিকে শক্তিশালী করবেন? সেই দায়, সেই বিবেকের কাছে আপনাদের নিজেদেরকে নিজেদের প্রশ্ন করার আহ্বান জানিয়ে এখানকার পথসভার